দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ এর অন্তর্গত নদীর কাজ সম্পর্কে আমাদের এই ক্লাসে আজকে আলোচনা করব। পৃথিবীতে যত ধরনের বহির্জাত প্রক্রিয়া ক্রিয়াশীল আছে তার মধ্যে নদী সবথেকে বেশি পরিমাণে ভূমিরূপের পরিবর্তন সাধন করে থাকে। পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় 70% অঞ্চল এই নদীর কাজের দ্বারা পরিবর্তন সাধিত হয়ে থাকে, কারণ পৃথিবীর অধিকাংশ অঞ্চলে আর্দ্র জলবায়ু বিরাজ করে, তাই নদীর কাজ পৃথিবীতে বেশি লক্ষ্য করা যায়। নদীর কিভাবে ভূমিরূপের পরিবর্তন সাধন করে এবং নদীর কাজের দ্বারা কিভাবে কি ধরনের ভূমিরূপ তৈরি হয় সেগুলি জানার আগে নদী কাকে বলে এবং নদী সম্পর্কে বিভিন্ন যে পরিভাষা সেগুলি সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। নদী কাকে বলে? নদী হলো স্বাভাবিকভাবে সৃষ্ট কোনো জলধারা যেটি বৃষ্টির জলে বা বরফ গলা জলে পুষ্ট হবে এবং কোনো পার্বত্য অঞ্চল বা কোনো উচ্চভূমি বা মালভূমি থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসরণ করে বহু দূর প্রবাহিত হওয়ার পরে অন্য কোনো হ্রদ, সমুদ্র বা অন্য কোনো নদীতে গিয়ে যদি পতিত হয় তবে সেই জলধারাকে আমরা বলবো নদী। নদী যে অঞ্চলে উৎপন্ন লাভ করে সেটাকে আমরা নদীর উৎস অঞ্চল বলি। আর নদীটা যেখানে পতিত হয় সেটি সাগর হতে পারে, অন্য কোনো নদী হতে পারে এবং সেটি হ্রদও হতে পারে। সেই অঞ্চলটা যেখানে নদীটি অন্য জায়গায় পতিত হয় সেই জায়গাটাকে আমরা বলবো নদীর মোহনা। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত এই গতিপথটিকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কোনো একটি নদীর মূলত 3 ধরনের গতি লক্ষ্য করা যায়। একটি হচ্ছে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। যদি আমরা এই চিত্রের দিকে লক্ষ্য করি তবে দেখতে পাবো যে পার্বত্য অঞ্চলে যতটুকু নদী বা এই পর্যন্ত যে নদীটি আসছে এটা হচ্ছে এই নদীর ক্ষেত্রে এর পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি। এখান থেকে এত দূর অবধি যে সমভূমির উপর দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে এটিকে বলে নদীর সমভূমি প্রবাহ বা মধ্যগতি। এবং একদম মোহনার কাছে যেখানে নদী বদ্বীপ গঠন করে এবং নদীর গতিবেগ একদম কমে যায় সেই অঞ্চলটাকে বলা হয় বা নদীর সেই প্রবাহটাকে বলা হয় নদীর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। যদি কোনো নদীর ক্ষেত্রে এই 3টে গতি লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি যদি লক্ষ্য করা যায় তবে সেই নদীকে আমরা বলবো আদর্শ নদী। এই 3টে গতির সম্মিল যদি থাকে কোনো নদীতে তাকে বলা হয় আদর্শ নদী। ভারতের গঙ্গা নদীর ক্ষেত্রে আমরা এই 3টে গতি লক্ষ্য করি, তাই গঙ্গা একটি আদর্শ নদীর উদাহরণ। গঙ্গা নদীর ক্ষেত্রে আমরা যদি উৎস অঞ্চল গোমুখ গুহা, গঙ্গার উৎস অঞ্চল গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত, গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার পার্বত্য প্রবাহ, হরিদ্বার থেকে রাজমহল পাহাড়, পর্যন্ত গঙ্গা নদীর গতিপথকে বলা হয়
মধ্য প্রবাহ বা সমভূমি প্রবাহ। রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার বঙ্গোপসাগর বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার গতিপথকে বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতি বলা হয়ে থাকে। নদীতে সারা বছর জলের যোগানের উপর ভিত্তি করে মূলত দুই ভাগে ভাগ করা যায়। সেটি হলো নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী। নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে আমরা নিত্যবহ নদী বলি। এই সমস্ত নদীগুলো যখন শুষ্ক ঋতু হয় তখনও জলের যোগান বজায় থাকে, কারণ এই নদীগুলো কোনো সুউচ্চ পাহাড় যেখানে হিমবাহ থাকবে, হিমবাহ আছে এমন সুউচ্চ পাহাড়ে যদি নদী উৎপন্ন হয় তবে সেক্ষেত্রে কি হবে, নদীটা ওই শুষ্ক ঋতুতে যখন বৃষ্টিপাত হয় না তখন হিমবাহের গলনের ফলে জলের যোগানের অব্যাহত থাকে, অর্থাৎ জলের যোগান সবসময় থাকে, ফলে নদীটাতে সারা বছর জল প্রবাহিত হয় এবং এই ধরনের নদীকে আমরা বলবো নিত্যবহ নদী। অনিত্যবহ নদী কাকে বলে? যদি কোনো নদীতে সারা বছর জলের যোগান না থাকে, অর্থাৎ শুষ্ক ঋতুতে নদীগুলি শুকিয়ে যায়, তবে সেক্ষেত্রে সেই সমস্ত নদীগুলোকে বলে অনিত্যবহ নদী। অনিত্যবহ নদী কোনো উঁচু মালভূমি অঞ্চল বা এমন কোনো পাহাড়ে থেকে উৎপন্ন হয় যেখানে হিমবাহের সঞ্চয় নেই, ফলে যখন শুষ্ক ঋতু হয় তখন জলের যোগান থাকে না, ফলে নদীগুলি শুকিয়ে যায়। এর ফলে শুধুমাত্র বর্ষাকালে নদীতে জলের অবস্থান আমরা লক্ষ্য করব। এই জন্য এই সমস্ত নদীগুলোকে বলে অনিত্যবহ নদী। ধারণ অববাহিকা এবং নদী অববাহিকা কাকে বলে আমাদের জানতে হবে। ধারণ অববাহিকা হচ্ছে কোনো একটি নদী পার্বত্য অঞ্চলে যতটুকু স্থান অধিকার করে থাকে তাকে ধারণ অববাহিকা বলে। এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি চিত্রে, এই নদীটা পার্বত্য অঞ্চলে এই স্থানটা অধিকার করে আছে, এই সমস্ত স্থানটাকে এই নদীর ধারণ অববাহিকা বলে। অর্থাৎ ধারণ অববাহিকা হচ্ছে কোনো নদী পার্বত্য অঞ্চলে যতটুকু স্থান অধিকার করে আছে সেটিই হলো সেই নদীর ধারণ অববাহিকা। নদী অববাহিকা হচ্ছে কোনো একটি নদী তার শাখা নদী এবং উপনদী নিয়ে যতটুকু স্থান অধিকার করে থাকে এবং যতটুকু স্থানে সে তার কাজ করে সেই স্থানটাকে আমরা বলবো নদী অববাহিকা। যদি চিত্রের ক্ষেত্রে লক্ষ্য করি তবে এই নদীটির এই সমস্ত স্থানটি এই মূল নদীর নদী অববাহিকা। আরো সহজভাবে আমরা বলতে পারি যে একটি নদী যতটুকু স্থান থেকে সে জল পায় সেটা তার নদী অববাহিকা।